আমন্ত্রণ জানাচ্ছি নিটোল টাটা ২১ রাত অনুষ্ঠানে। দেশের প্রত্যন্ত অঞ্চলে, জেলা উপজেলায় সর্বত্র ২১ টেলিভিশনের যে দর্শকরা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠান দেখবার জন্যে আজকের ২১ রাত। আজকে আমাদের বিষয় হচ্ছে তিনি হাসলেই হেসে ওঠে বাংলাদেশ। তিনি কে? তিনি বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। একটু সূত্র ধরিয়ে দিই। ১৯৮১ সালের ১৭ই মে, বাংলাদেশ তখন পাথর চাপার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কোনোখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা যাচ্ছে না, জয় বাংলা নেই, বঙ্গবন্ধুর নাম নেই। ১৯৭৫-এর ১৫ই আগস্টের মর্মন্তুদ মৃত্যুর পরে, এই ঘটনার পরে, এই ভয়াবহ ঘটনার পরে বেঁচে গেছিলেন তার দুই কন্যা, শেখ হাসিনা এবং শেখ রেহানা। ৬ বছর নির্বাসনে ছিলেন। ৬ বছর পরে সকল প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে, প্রতিহত করে, সাহসের সাথে বঙ্গবন্ধু কন্যা সত্যিকারের শেখের বেটি হয়ে ফিরে এসেছিলেন তার প্রিয় জন্মভূমিতে, প্রিয় বাংলায়, প্রিয় মানুষের কাছে। সেই দিনটি স্মরণে আজকে আমাদের এই নিটোল টাটা ২১ রাতের আলোচনা অনুষ্ঠান। আমি পীযূষ বন্দ্যোপাধ্যায় আজকে এই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে আছি। দিনটি ঐতিহাসিক দিন, গুরুত্বপূর্ণ দিন, এটি বলবার কোনো অপেক্ষা রাখে না। সেটি বলবে আমাদের আলোচকরা যারা আছেন আজকে। তবে আমাদের আজকের অনুষ্ঠানটি অবশ্যই একটু আলাদা ধরনের। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় অতিথি হিসেবে অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সাবেক উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং একজন সমাজ নেতা। আমরা দুজনের সঙ্গে কথা বলবো, দুজনের কাছ থেকে শুনব। আমি শুরুতেই অধ্যাপক আব্দুল মান্নানের কাছে যাচ্ছি। অধ্যাপক আব্দুল মান্নান, ১৯৮১ সালের ১৭ই মে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমি প্রথমে আপনার কাছ থেকে স্মৃতি শুনতে চাই, ওই দিনের কোনো স্মৃতি। আপনাকে ধন্যবাদ। আপনি শুরুতে যেটি বলেছিলেন যে ১৯৮১ সনে, মানে আজ থেকে ৪৩ বছর আগে শেখের বেটি, এই শব্দটি ব্যবহার করেছেন। সেই শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যার গর্ভে এই শেখের বেটির জন্ম, যার রক্তের উত্তরাধিকার, সেই দুজন বাবা মাকে আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ১৯৮১ সনের ১৭ই মে কেমন ছিল সেটি একটা দিনের ব্যাপার। আমরা এখানে আজকে একটা দিনের কথা আলোচনা করছি না। আমরা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে দীর্ঘ ৬ বছর আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা যে প্রবাস জীবন যাপন করেছেন উদ্বাস্তুর মতো, সেই সময়টার কথা বলছি। তিনি যাতে ফিরে আসতে না পারেন, প্রতিরোধ কমিটি, তখন শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন প্রতিরোধ কমিটি হয়েছিল। যার নেতা ছিলেন জিয়া রহমানের সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ, তিনি তার আহ্বায়ক ছিলেন। এবং সেটা যখন দেখলেন যে দেশের মধ্যে একটা প্রচণ্ড জোয়ার সৃষ্টি হয়েছে, তখন তাদের কর্মকাণ্ড তারা গুটিয়ে ফেলেছিলেন। সেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সেই পরন্ত বিকেলের ৫টার সময় দিল্লি থেকে সরাসরি তিনি ঢাকায় এসে পৌঁছালেন। সেটি একটা অবিস্মরণীয় মুহূর্ত। কারণ মনে হচ্ছিল পুরো বাংলাদেশ, শুধু ঢাকা শহর না, পুরো বাংলাদেশেই ঢাকার উপর ঝাঁপিয়ে পড়েছে। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার কামরুল হাসান খান, অধ্যাপক কামরুল হাসান খান, আপনার কাছে আসি। আপনার স্মৃতিতে সেদিন যেটি মান্নান সাহেব বললেন, একটি প্রতিরোধ কমিটি হয়েছিল রাষ্ট্রীয় সরকারি পর্যায়ে, এবং সেটি কিন্তু কোনো কাজে লাগেনি, সেটাও বলেছেন উনি। ধন্যবাদ পীযূষদা।
এবং আমার সাথে আছেন আলোচক হিসেবে আমাদের প্রিয় প্রফেসর আব্দুল মান্নান। আমি ওই দিনটা একটু যেতে চাই। সেদিন হলো আমার দুটো বিষয়। একটি হলো যে ওনার মনের অবস্থাটা কী। উনি তো ছাত্র রাজনীতি করেছেন এবং রাজনীতিতে সবসময় ছিলেন, পিতার সহযোগী হিসাবে অনেক সময় ছিলেন। কিন্তু ওই দিনটা তিনি দিল্লি এয়ারপোর্ট থেকে যখন আসলেন তখন একটা অনুভূতি, কারণ তখন তো তিনি মূলত সংসারটা দেখেন যে তার সবচাইতে যে আশ্রয় তার দুটো ছেলে মেয়ে এবং বলা যায় নাবালক ছেলে মেয়ে এবং সংসার ফেলে তিনি একা আসছেন। এটা একটা তার মনের অবস্থা কী ছিল, একটা ঝুঁকি। আবার বাংলাদেশে এসে সেই বাংলাদেশে যিনি 1975-এর গিয়েছিলেন পিতা মাতা ভাই ভাতৃবধূ এবং প্রিয় স্বজনদের রেখে, সেই বাংলাদেশে যে বাংলাদেশ জাতির পিতা জাতির পিতার পরিবারের রক্তে রঞ্জিত, সেই বাংলাদেশে তিনি যে ফিরলেন তার মনের অবস্থাটা আমাদের বুঝতে হবে। এবং সেইখানে বুকে কষ্টের পাথর নিয়ে তিনি বাংলাদেশের মাটিতে কিন্তু পা দিয়েছেন, যে মাটি তার পিতার রক্তে রঞ্জিত, তার মাতার রক্তে রঞ্জিত। সেই ফিলিংসটা কিন্তু তার যে একটা অনিশ্চয়তার মধ্যে তিনি তা ছুড়ে দিলেন। আমি ইতিমধ্যে যেটা বলেছেন, তাকে না ফেরার জন্য প্রতিরোধের নানা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে এবং তিনি সমস্ত ঝুঁকি, কারণ এখানে তার প্রতি পদে পথে তার শঙ্কা ছিল এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র ছিল, তার মধ্যে তিনি আসলেন। এবং সেদিন ঢাকা শহর ছিল একটা মিছিলের শহর। গোটা বাংলাদেশ থেকে আমরা ট্রেনে, স্টিমারে, বাসে করে গোটা বাংলাদেশ থেকে মানুষ এসছে বঙ্গবন্ধু কন্যাকে, জাতির পিতা। তখন এয়ারপোর্ট ছিল তেজগাঁ পুরনো এয়ারপোর্ট। হ্যাঁ, তেজগাঁ পুরনো এয়ারপোর্টে। ওখান থেকে মানিক বে এভিনিউতে ছিল আমাদের সভার আয়োজনটি, এবং সেখান থেকে আসতে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। এবং সেদিন ছিল মানে ঝড় বৃষ্টির একটা দিন। সেদিন এই জিনিসটা আমি বলতে চাই যে যেটা আমাদের এখনকার অভিজ্ঞতা, বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাঁচিয়েছে তৃণমূলের নেতারা, এখনও তারাই বাঁচাচ্ছে, আওয়ামী লীগকে রক্ষা করেছে। সেদিনও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই বলেছিল যে ঝড় ঝঞ্ঝা আধার রাতে আমরা আছি তোমার সাথে। এখন পর্যন্ত সে তৃণমূল নেতাকর্মী সে কথাটা রাখছেন। এবং তারপর থেকে যে পদযাত্রা শুরু হলো ওনার, এবং আমি এইটাকে একটু অন্যভাবে ওখানে আবার একটু আমি বলি একটা কথা, সেটা হলো আমি যেহেতু কিছু লেখালেখি করবো, ঠিক আছে, আমি মে মাসটাকেই বলেছি মে মাস বাংলাদেশের গণতন্ত্র প্রত্যাবর্তনের মাস। এবং 17ই মে যদি চিন্তা করি, উনি ফিরে না আসলে গণতন্ত্র রক্ষা পেত না। এবং এরশাদের বিরুদ্ধে বিএনপির এক আন্দোলনে ক্ষমতা যে নাই সেটা বারবার প্রমাণ হচ্ছে। এবং 7ই মে তিনি কিন্তু একইভাবে জীবনের ঝুঁকি পরবর্তী সময় সেই যাত্রার কথা আমরা আলাপ 2007-এ। করব। আমি মানন ভাইয়ের কাছে আবার আসি। ঝড় ঝঞ্ঝা আধার রাতে আমরা আছি তোমার সাথে, যেটা বললেন আপনি, ঝড় বৃষ্টি আধার রাতে। সেদিন কিন্তু তার কোনো মাথা গোজার ঠাঁই ছিল না, একটি জায়গাও ছিল না যেখানে তিনি রাত কাটাতে পারেন। নিজের বাড়িতে গিয়ে ঢুকতে পারেননি। উনি নিজের বাড়িতে যে স্বাভাবিক বাবা মা 17 জনের মতন একেবারে ভাই পুরো নির্বংশ করে দিয়েছিল, মানে ওনার 2 বোন ছাড়া। সেই বাড়িতে, নিজের বাড়িতে, এটা কোনো ভাড়া বাড়ি না, সরকারি বাড়ি, নিজের বাড়িতে ঢুকতে যাবেন, সরকার জিয়াউর রহমান কিন্তু সেখানে তালা মেরে ঢোকা যাবে না। ঢুকতে যাবেন, থাকতে যাবেন কিনা সেটা পরের কথা। সেখানে তো উনি দোয়া পড়তে যাবেন, বাবা মার জন্য দোয়া পড়তে যাবেন, ভাইয়ের জন্য, বা যারা মারা গিয়েছেন, হত্যা করা হয়েছে 15 আগস্টে, ঢুকতে দিবেন। তিনি রাস্তায় বসে তার দলীয় কর্মী, তৃণমূল কর্মীদের নিয়ে হ্যাঁ, তো মাথা গোজার ঠাঁই নেই কেউ। শেখ মুজিবের বা বঙ্গবন্ধুর কন্যা বলে কেউ তো মাথা গোজার ঠাঁই দিতে সহজে রাজি হয়নি। এটা অনেকবার হয়েছে তার ক্ষেত্রে। তার ফুফুর বাসায় তিনি উঠেছিলেন, আপন মানে বঙ্গবন্ধুর বোনের বাসায় তিনি উঠেছিলেন। তো সেখান থেকে একটা ডক্টর কামরুল বলেছেন গণতন্ত্রের প্রত্যাবর্তন। আমি বলছি না, বাংলাদেশের প্রত্যাবর্তন। গণতন্ত্রের প্রত্যাবর্তন আমার দৃষ্টিতে হয়েছিল 1/11 পরে, যখন তিনি বিদেশে গেলেন, তাকে বিদেশ থেকে আসতে দিবে না, তখন তিনি এসেছিলেন, তখন ছিল গণতন্ত্রের প্রত্যাবর্তন। আর মে মাসের 17 তারিখ 1981 সনে এটা ছিল বাংলাদেশের প্রত্যাবর্তন। কারণ বাংলাদেশ তো হারিয়ে গিয়েছিল, এটা পাকিস্তান সৃষ্টি হয়েছিল। সেই পাকিস্তানকে চ্যালেঞ্জ করার জন্য একটা বাংলাদেশ দরকার ছিল, সেই বাংলাদেশটাকে নিয়ে এসেছিলেন শেখ হাসিনা। তো তারপর থেকে তার যে পথ চলা, এই 43 বছর নানা চড়াই উত্তরায় পার হয়েছে। তাকে হত্যা করার জন্য কতবার চেষ্টা করা হয়েছে, চট্টগ্রামে চেষ্টা করা হয়েছে, ঢাকায় সে বিখ্যাত কুখ্যাত
যে 21শে অগস্টের ঘটনা, সেটা চেষ্টা আমার করা স্মৃতি হয়েছে। থেকে একটা কথা বলি, হয়তো আপনাদের মনে আছে, তিনি 17ই মে আসবার আগে দুটি আন্তর্জাতিক পত্রিকায় ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ দিয়েছিলেন। একটি পশ্চিমবঙ্গের কলকাতার আনন্দবাজারে, একটি বোধহয় নিউজ উইকে, আমি যদি ভুল না করে থাকি। নিউজ উইকে সেই প্রসঙ্গটা একটু যদি বলেন, সেই- যে কেন তিনি ফিরে আসছেন। তিনি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার কেউ নাই তো, তুমি কেন ফিরে যাচ্ছ, তুমি কি মানে প্রতিশোধ নেবে? তখন বলছিল, আমার কেউ নাই কেন, বাংলাদেশের প্রত্যেক মানুষই আমার আপনজন। হ্যাঁ, আমার বাবা মাকে মেরে ফেলেছে, আমার বাংলাদেশে ঘরে ঘরে আমার বাবা মা আছে, ঘরে ঘরে আমার ভাই আছে, ঘরে ঘরে আমার বোন আছে, আমি আমার মানুষের কাছে ফিরে যাব। হ্যাঁ, এই যে আমার বাংলাদেশ, আমার মানুষ, এটা কিন্তু খুব বেশি মানুষ বলতে পারেন। উনি বলেছিলেন প্রতিহিংসা নেওয়ার কাজ আমার না, এটা প্রতিহিংসার নেওয়ার কাজ যিনি সেটা নেবেন, সেটা আল্লাহর কাছে দেন। তিনি সেই একটা মানসিক অবস্থার মধ্যে এর বেশি বড় কিছু আর বড় তো থাকতে পারে না। তিনি নিজের মানুষের কাছে ফিরে এসেছিলেন। আপনি মনে আছে হয়তো, এখন অনেক এটা নাও জানতে পারে, এরকম একটা পরিস্থিতিতে ফিলিপিন্সের কিনো বিদেশ থেকে ফিরে এসেছিলেন, যে এবং বিমানবন্দরে মার্কসের ঘাতকরা তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। এরকম একটা ঝুঁকি নিয়ে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরেছেন, এটা মনে রাখতে হবে। কারণ তখন পুরো প্রশাসন, পুরো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুরো যে সিকিউরিটি সিস্টেম, পুরোটা সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু শেখ হাসিনা এই সাহসটা নিয়ে ফিরে এসেছিলেন। আমার পিতা বঙ্গবন্ধু যখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সারা জীবন আন্দোলন করেছেন, কারাগারে গিয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, কখনো মাথা নোয়ান নাই। আমি তো তারই কন্যা, আমি কেন মাথা নোয়াবো, যাব আমি বাংলাদেশে। একই জিনিস আমরা 11 পরও দেখেছি। সুতরাং আমি বলেছি, একজন শেখ হাসিনা ফিরে নাই, একজন ব্যক্তি ফিরেন নাই, একজন আওয়ামী লীগের সভাপতি ফিরেন নাই, ফিরেছিল সেই বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশ যেখানে গিয়েছে, 81 পরবর্তী প্রজন্ম হয়তো সেটা বুঝতে পারবেন 81-তে কেমন ছিল, আর এখন কেমন বাংলাদেশে শেখ হাসিনা রূপান্তরিত হয়েছে। আমি লিখেছি, শেখ হাসিনা ছাত্রের জীবনে রাজনীতি করেছেন, তারপরে গৃহবধূ হয়েছেন, গৃহবধূ হয়ে বিদেশে গিয়েছেন, গৃহবধূ হিসেবে ফিরে এসছেন। ওদের দলের একটা তারকে পদ দেওয়া হয়েছে, তিনি বিরোধী দলীয় নেত্রী হয়েছেন, রাজপথে আন্দোলন করেছেন এরশাদ বিরোধী আন্দোলনে। তারপরে 91 সনের ইলেকশনে বিরোধী দলীয় নেত্রী হয়েছেন। 96 সনে তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন। 96-এর প্রধানমন্ত্রী, আমি সেই প্রসঙ্গ আসবো। হ্যাঁ। 15 বছরের তার যে যাত্রা, সেটা শেষ করি। অভিযাত্রা। 96-এর প্রধানমন্ত্রী, 2024 সনের শেখ হাসিনা প্রধানমন্ত্রী না, শেখ হাসিনা এখন বিশ্বনন্দিত একজন রাষ্ট্রনায়ক। তার কাছ থেকে আমি তাকে দেখেছি। অধ্যাপক মান্নান যেটা বলছিলেন, তৃণমূল, আপনিও বলেছেন তৃণমূল দের প্রসঙ্গ। শেখ হাসিনা ফিরে আসার সময় আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা ছিলেন তো বটেই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু তখন প্রায় 3 ভাগে বিভক্ত। এটাও ভাবতে হবে, মানে কি দুঃসহ অবস্থায় তিনি ফিরে এসেছিলেন এবং আওয়ামী লীগের হাল ধরেছিলেন, ভাঙা হাল ছেঁড়া পাল যেটাকে বলা হয়। তারপরে এর পাশাপাশি কিন্তু পেশাজীবী, আপনি নিজেও একজন পেশাজীবী আন্দোলনের নেতা, পেশাজীবীদের একটা ভূমিকা ছিল। কবি কবিতা লিখেছেন, চিত্রশিল্পী ছবি এঁকেছেন, গান বেঁধেছেন ইত্যাদি। এই প্রসঙ্গে একটু শুনি না। আমি একটি কথা আগে বলি, যে বঙ্গবন্ধু কন্যা যে ফিরলেন, তার অনেকগুলো উদ্দেশ্য ছিল। তার প্রধান উদ্দেশ্যটা তিনি বলেছেন সেদিনের বক্তৃতায়, যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মকাণ্ডগুলো উনি সম্পন্ন করার জন্যই মূলত আসছে, যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, সেই বিষয়গুলো আসছে। আর আমি আপনাদেরই একজন, আপনাদের নিয়ে কাজ করবো, আমি কোনো নেতা হতে আসিনি। যে এগুলো খুব মানে আমাদের মর্মস্পরী। ওইখানে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই আপনাকে, যে আপনি বলেছেন, ওখানে যুক্ত করতে চাই, যে ওনার জীবনযাপনটা কীরকম ছিল। ওনার ঘনিষ্ঠজনের কাছে আমি শুনেছি, যিনি সকালে বেরোতেন এবং সারাদিন কাজ, সন্ধ্যাবেলায় কোথায় ফিরবেন এটা ওনার ঠিক ছিল না। এবং তারপরে উনি ওই দিন সিদ্ধান্ত নিতেন যে আজকে ওই বাসাতে যাব, এবং উনি না খেয়ে থেকেছেন। এবং তার যে সঙ্গী তাকে বলেছে, ওই বাড়িতে যাব রাত্রি 12টার সময়, আমরা যেন বলি আমরা খেয়ে আসছি। না খেয়ে বলেছে, যে এটা সত্য ঘটনা, না খেয়ে বলেছে আমরা বিড়ম্বনায় কোনো রকমে পানি খেয়ে রাত কাটিয়েছে। এই যে মর্মস্পর্শী যে ঘটনা, একটা মানুষ, একটা নেতা, কাউকে উনি বিরক্ত করতে চান, নিজের মতো করে কাজ করেছেন। তো সেখানে উনি ফেরার পর থেকেই যে উনি অনেকগুলো কাজ করেছেন বাংলাদেশে, সময় কম তো আমি এর মধ্যে থেকে কিছু টাচ করি। উনি দলকে ঐক্যবদ্ধ করেছেন। সেটা আমি আসবো। হ্যাঁ, আমি ওই যে মান্নান সাহেব আপনার যেটা প্রশ্নটা করেছেন, যে 3 ভাগ ছিল, উনি যে আজ অবধি যে কাজগুলো দলটাকে, আমি কি ভুল বলেছি? 3 ভাগের কথা তো বিভক্তি ছিল, দলটাকে ঐক্যবদ্ধ করেছেন,
উনি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। এখন দলটাকে ঐক্যবদ্ধ করে তো আজকে তিনি দলটা যে কোনো সমস্যাতে আজকে সুসংহত, এবং দলের ভিতরে যে কোন দল ছিল দল, তার কারণেই তো ওনাকে আনা হয়েছে। সবাই মিলে মনে করলো যে আমরা যদি এখন ওনাকে নিয়ে আসি তাহলে দলটা ঐক্যবদ্ধ থাকবে। তারপরে তো অনেকগুলো বিভাজন হয়েছে, কিন্তু পরবর্তী সময় আবার দলটা সবাইকে আবার ঘরে ফিরিয়েছেন এবং একসাথে কাজ করেছেন আছেন, যার যে কারণে 96 রাষ্ট্র ক্ষমতায় তিনি এসেছেন। ওনার কিছু যুগান্তকারী পদক্ষেপ আমাদের মনে রাখতে হবে, যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য ওনাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং কারা হত্যা করার চেষ্টা করেছে সেটা সকলেই জানে। বিশেষ করে 21 গ্রেনেড হামলা, সরকার তখন বেগম খালেদা জিয়ার বিএনপি জামাত সরকার তারাই তাকে হত্যা করার চেষ্টা। তারপরেও আপনি দেখেন দেশকে ঐক্যবদ্ধ করার জন্য উনি কত কিছু করেছে। প্রথম স্টেপটা আপনি চিন্তা করেন যে শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন হেরে গেলেন 1991 নির্বাচনে, এবং হেরে যাওয়ার পরেও উনি যখন 96 ক্ষমতা আসলেন তখন বিচারপতি শাহাবুদ্দিনকে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসালেন, রাষ্ট্রপতি বানালেন। এটা কত বড় ঝুঁকি! কিন্তু উনি দেখেছেন যে ওই সময় নির্বাচন শাহাবুদ্দিন সাহেবের, বিচারপতি শাহাবুদ্দিন একটা গ্রহণযোগ্যতা মানুষ পছন্দ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এরকম একটা ঝুঁকি, একটা বলতে গেলে উনি তো একটু একরোখা লোক ছিলেন, তাকে রাষ্ট্রপতি বানালেন। এটা বিবেচনা করতে হবে, উনি দেশকে ভালোবেসে দেশটা ভালো চলুক সেই সব লোককে নিয়ে এসছে। আপনি তার পরবর্তী সময় দেখেন যে তিনি বারবার পদক্ষেপ নিয়েছেন। 2000-এ যখন নির্বাচন কমিশন গঠন করা হবে, 2000-এ ওই যে প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসলেন, 2000-এ তিনি বেগম খালেদা টেলিফোন করেছিলেন, আসেন আমরা নির্বাচন কমিশনটা আমরা মিলেমিশে করি। কিন্তু বেগম খালেদা তখনও সেখানে কথা বলেন নাই। এবং আরেকটি যে 91 হেরে গিয়ে উনি যখন বিরোধী দল নেত্রী হলেন, তখন কিন্তু দেশ ছিল রাষ্ট্রপতি শাসিত, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রূপান্তর করার জন্য, প্রত্যাবর্তন সংসদীয় গণতন্ত্র আনার জন্য কিন্তু তিনি বেগম খালেদা বসেছেন, পরাজিত হয়েও বসে তিনি গণতন্ত্র, কিন্তু সংসদীয় গণতন্ত্র কিন্তু ওনার প্রস্তাবে, ওনার উদ্যোগে, এবং তিনি বেগম খালেদা একসাথে বসে এই ঐতিহাসিক ছবিটা নিশ্চয়ই মনে আছে যে বেগম খালেদা শেখ হাসিনা পাশাপাশি কিন্তু 3 জোটের রূপরেখার একটা রূপরেখা ছিল, কিন্তু 3 জোটের কোনো রূপরেখাই তো মানে নাই। বিএনপি ক্ষমতা আসবে কোনো রূপরেখাই মানে নাই। যাই হোক, তার পরবর্তী আপনি দেখেন 2014 নির্বাচনে তিনি বেগম খালেদা বারবার টেলিফোন করেছেন। আমি এর মাঝে আরেকটা জিনিস আমি স্মরণ করতে চাই, সেগুলো ভুলে যায় মানুষ, যে 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্যাতন হয়েছে, গ্রাম ছাড়া আমি সেই প্রসঙ্গে আসবো আবার, তার আগে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, দেখছেন নিটোল টাটা 21-এর রাত। আমাদের আজকের বিষয়, তিনি হাসলেই হেসে ওঠে বাংলাদেশ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। দেখছেন নিটোল টাটা 21-এর রাত। আমি একটু মানান সাহেবের কাছে আসি। 81 থেকে 96 আপনি উল্লেখ করেছেন, অধ্যাপক কামরুল হাসান খান উল্লেখ করেছেন, কিন্তু 81 থেকে 96 যাত্রাটা কিন্তু খুব সহজ ছিল না। আপনি দেখেন যে উনি যখন ফিরে এলেন, তখন রাষ্ট্রপতি যিনি ছিলেন, উনি ফিরে আসার 2 সপ্তাহ যেতে না যেতেই তাকে হত্যা করা হলো 31 মে, 30 তারিখে 31 তারিখে মে। আপনি চট্টগ্রামে তখন আমার বাসার সামনেই অধ্যাপনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তারপর থেকে কিন্তু পুরো 8-এর দশক স্বৈরাচার বিরোধী আন্দোলন, তিনি এদিকে দল গোছাচ্ছেন, ওইদিকে আন্দোলন করছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন, ইত্যাদি ইত্যাদি মিলিয়ে ওই সময়টা নিয়ে একটু কথা বলেন। আপনি একটু আগে 3 জোটের কথা বলেছেন। এটা আমি বলবো যে এটা এর চাইতে কঠিন সময় বোধহয় শেখ হাসিনার জীবনে বা আওয়ামী লীগের সময়, মানে তার দীর্ঘ সময়ের মধ্যে খুব কমই এসছে। জিয়া রহমান হত্যা করার পরে, জিয়া রহমানকে হত্যা করার পরে তার উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তার ক্ষমতা নিলেন, তাকে, এটা স্বাভাবিক, সাংবিধানিকভাবে তিনি ক্ষমতাদুষ্ট হলেন, এবং কিছুদিনের পরে একটা নির্বাচন হলো। নির্বাচনে তিনি নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবেও তিনি দায়িত্ব নিলেন, কিন্তু তাকে আবার উৎখাত করে দিলেন জেনারেল এরশাদ, মানে জিয়া রহমানের সময়। এখানে আমি একটু যদি ভুল না করে একটু মনে করিয়ে দিই, জিয়া রহমানকে হত্যার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তার নামও কিন্তু না,
এর সাথে নাম ছিল, না কিন্তু আমি বলছি শেখ হাসিনাকেও জড়িয়ে দেওয়ার হ্যাঁ চেষ্টা সেটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা ধোপে টিকে নাই। আর মানে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, জিয়া রহমানকে হত্যা করার পরে বেগম জিয়া 91 সনে ক্ষমতায় এসছেন, 2001 সনে ক্ষমতায় এসছেন, সংসদে বিরোধী দল তথা আওয়ামী লীগ, বিশেষ করে মতিয়া চৌধুরী এই জিয়ার হত্যাকাণ্ডের বিচারের কথা যখনই তুলেছেন, দুই তিনবার তুলেছেন, তখন কেউ রাজি হন নাই। এবং একজন বলেছেন, বিএনপি একজন সংসদ সদস্য বলেছে, আপনার দরকার হলে আপনার বিচারের ব্যবস্থা করেন। তখন মতিয়া চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, মারা গিয়েছেন বিরোধী দল নেত্রীর স্বামী, আমি কেন বিচার করতে যাব, বিচার তো উনি করবেন। বিচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, কিন্তু সেই বিচার কিন্তু বেগম জিয়া এসে বন্ধ করে দিয়েছিলেন, সেটা অন্য প্রসঙ্গ। এখন আমরা আসি, এই যে 81 পর থেকে 91, 91 পর থেকে 96, এই ফেজগুলো, 81 থেকে 91 আমি রাজপথের একজন সাধারণ কর্মী হিসেবে এরশাদ বিরোধী আন্দোলন আমি দেখেছি যে আন্দোলন শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এরশাদ বিরোধী আন্দোলনটা আস্তে আস্তে সেখানে পেশাজীবী সংগঠনগুলো জড়িত হয়েছে, সাংস্কৃতিক সংগঠনগুলো জড়িত হয়েছে, নাট্য কর্মীরা জড়িত হয়েছে, তারপর সবশেষে আসা শুরু করেছে কি বলে যে রাজনৈতিক দলগুলো। কিন্তু তারপরে দেখা যাচ্ছিল যে এই আন্দোলনটা বেগবান হচ্ছে না বাংলাদেশের। আপনাকে মনে করিয়ে দেই, নিশ্চয়ই আপনি জানেন যে যেটা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারি মাসের 14 তারিখের কথা মনে করি, আপনি দেখেন তখনও কিন্তু শেখ হাসিনা সক্রিয় ছিলেন, তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। এবং আরও মজার জিনিস হচ্ছে, এটা উপলব্ধি করতে পারে না গত বাংলাদেশের এই মানে 71 থেকে যদি 70 থেকে ধরেন বাংলাদেশ 49-48 সন থেকে ধরেন 70-এর নির্বাচন, এমন কোনো একটা আন্দোলন দেখান যেখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল না, সেটা সফল হয়েছে? হয় নাই। ভাষা আন্দোলন থেকে শুরু করেন, হয় নাই। 62-র সে কথা তো কামরুল হাসান সাহেব বলেছেন, কোনো আন্দোলন আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর পরম্পরা তো তিনি না, কোনো আন্দোলন সফল হয়নি। তো এই সময়টার মধ্যে শেখ হাসিনা দল গোছাচ্ছেন, আবার সব শেষে যখন আন্দোলনে তিনি আওয়ামী লীগকে জড়িত করলেন। আমি একই জিনিস দেখেছি, এই ঘাতক দালাল নির্মল কমিটির আন্দোলন, যে 71-এর ঘাতকদের বিরুদ্ধে আন্দোলন, আমি নিজে একজন সক্রিয় অংশীদার ছিলাম, শহীদ জননের সাথে আমি প্রচুর কাজ করেছি, কিন্তু দেখছি যে এই আন্দোলন আমাদের পক্ষে খুব সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তখন আমরা শরণাপন্ন হলাম শেখ হাসিনা, এবং তিনি এসে সুফিয়া কামাল এবং জাহানারা ইমামের পাশে বসে আন্দোলন, আমার কাছে এখনো সেই ছবিগুলো আছে যে আন্দোলনকে কিভাবে বেগবান করে এবং সেটা সফল করলেন, এবং বেগম জিয়া এসে সেটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করলেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই যে সময়টা স্ট্রাগলিং লাইফ, মানে শেখ হাসিনা মানে এটা হচ্ছে কপালটা হচ্ছে আজীবন তিনি সংগ্রামই করে যাচ্ছেন, তার প্রতিপক্ষের বিরুদ্ধে তো সংগ্রাম করে যাচ্ছেন, আন্তর্জাতিক একটা মহলের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন, আবার দলের অভ্যন্তরে কিছু অনুপ্রবেশকারী আছে যারা সর্বক্ষণ তাকে কিভাবে নানা উপায়ে বিপদে ফেলা যায়, একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলা যায়, সেই চেষ্টা তারা করছে, তার বিরুদ্ধে তিনি সংগ্রাম করে যাচ্ছেন। একজন মহিলা এতটাই সফল কাণ্ডারি যে এইসব জিনিস তাকে ছাড়া আমরা এখন তো মানুষ তো মানে অমর থাকবে না, কিন্তু এখনও আমার কাছে চিন্তা হয়, আচ্ছা শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের কী হবে, শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগের কী হবে। এটা স্বাভাবিক, আমার মতো মানে মানুষের চিন্তা করে, এই দেশের মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ দেখেছে, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল, যারা বাংলাদেশকে 50 বছর ধরে দেখেছে, সে 47 পরবর্তীকাল থেকে দেখেছে, তারা তো দেখেছে এই বাংলাদেশ যেখানে আজকে এসছি সেখানে কার অবদান ছিল। রাষ্ট্রপতি তো অনেকেই ছিলেন, প্রধানমন্ত্রী তো অনেকেই ছিলেন, তো ঘুরে ফিরে তো একজন ওই বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনার পিতা, আর এখন আসতে হবে পেশাজীবী আন্দোলনের 8-এর দশকের পেশাজীবী আন্দোলন, ছাত্র সংগ্রাম পরিষদ, যুবক সংগ্রাম পরিষদ, সব মিলিয়ে সেখানে আপনি একজন সক্রিয় ছিলেন। একটু সংক্ষেপে বলবো, তারপর আমরা কোনো প্রসঙ্গে যাব। একটা আগের কথাটা যাই যে এরপরে আমরা কিন্তু 91 নির্বাচনের ষড়যন্ত্রের কথা বলতে পারি। একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, পরে হয়তো হবে না, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো, যে ওনার যে উদারতা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্রক্রিয়া সবসময় আছেন। 2008-এর নির্বাচনের পরবর্তী সময় 2001 থেকে 2006 আওয়ামী লীগের নেতাকর্মীদের কি আরে নির্যাতন, হত্যা করেছে, এবং 6-7 বছর ধরেই তারা এলাকা ছাড়া ছিল। কিন্তু 2008-এর 29শে ডিসেম্বর নির্বাচনের পরের দিনই
উনি ঘোষণা দিয়েছিলেন কোনো মিছিল হবে না, কোথাও কোনো যেন সহিংসতা না হয়, আমি এটা নিয়ে বাস্তবায়ন করেছেন। যদি ওই দিন একদিন পরে উনি ঘোষণা দেন তাহলে গোটা বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে, কারণ যে হারে অত্যাচার নির্যাতন করেছে। তো এই যে ওনার এগুলো মাইল ফলক, এগুলোকে স্মরণ করতে হবে। এখন ধরেন যে উনি আসার পর থেকেই, যেহেতু তিনি একজন শিক্ষিত মানুষ, এবং ওনাকে এটাও বলা যায় যে শেখ হাসিনা মানে হচ্ছে বাঙালি কন্যার একটা সিম্বল, প্রতীক। কারণ উনি সংস্কৃতি ধারণ করেন, উনি শিক্ষা ধারণ করেন, ইতিহাস ধারণ করেন, সব কিছু রাজনীতি ধারণ করেন। সেই হিসেবে রাজনীতির ধারাটা যে দলের পাশাপাশি যুগে যুগে পেশাজীবী, সিভিল সোসাইটি, সংস্কৃতিকর্মী সব নিয়েই কিন্তু উনি তখন থেকে শুরু করেছেন। এবং সেইখানে ধরেন যে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে ওনার একটা বড় শক্তি ছিল এই দেশের, মানে সুধী মণ্ডলী, সুধী সমাজ, সেখানে সবাই ছিল। এবং চিকিৎসাদের একটা বিরাট ভূমিকা সেখানে ছিল, যে এরশাদের আসার পর থেকে চিকিৎসকরা প্রতি বছর একটা বড় আন্দোলন তাদের পেশার দাবিতে করত। এবং শেষ পর্যায়ে দেখলেন যে ডক্টর মিলনের আত্মদানের মধ্যে দিয়ে কিন্তু এরশাদ সরকারের পতন হলো। এবং সেইখানে আমরা যেটা করেছি 27শে নভেম্বর, এবং তারপরে কিন্তু পতনটা হলো 4 ডিসেম্বর। এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলো, এর মাঝে চেষ্টা করেছে ক্ষমতা থাকার জন্য। তো এইখানে ওনার একটা বিশাল ভূমিকা আছে, কারণ হচ্ছে যে ওনার যে মানে আচার আচরণ বা কথা বলার ভঙ্গি, মানুষকে কাছে নেওয়ার জন্য যে ক্ষমতা, এটা অনেকেই বলেছে, এখনও বলে যে ওনার অনেক সমালোচক আছে, কিন্তু ওনার কাছে গেলে ওনার একটা মোহিনী শক্তি আছে যে ওনার ভক্ত হয়ে যায়। সেটা হাজার শত্রু হলেও, সেটা আমরা দেখেছি 2018-তে মির্জা ফখরুল সবাই গিয়েছিলেন ওনার কাছে কথা বলতে, সেখানেও কিন্তু তারা যে আচরণ, চিকিৎসার দায়িত্ব, নানান কিছু করেছেন। তো সেই হিসাবে আপনার সাথে একটু যুক্ত করি যদি অনুমতি দেন। প্লিজ প্লিজ। যেটা বলছিলেন যে তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি কিন্তু সামাজিক নেতা ছিলেন, সাংস্কৃতিক নেতা ছিলেন। তিনি বাংলা একাডেমির বইমেলায় নিয়মিত যেতেন, জাতীয় কবিতা উৎসবে কবিতা শুনতে যেতেন, নাটক দেখতে যেতেন, বৈশাখী মেলায় রমনা বটমূলে গিয়েছেন এবং লেখালেখি করেছেন। লেখালেখি 30টা বই আছে ওনার, 30টা বই লিখেছেন তিনি, এইবার গুরুত্বপূর্ণ। এখন বিষয় হলো যে ওনার যে যেটা শুরুতে আমি বলছিলাম, দলকে ঐক্যবদ্ধ, জাতিকে ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্যবদ্ধ মানে যেটা বঙ্গবন্ধু করেছিলেন 71-এর মুক্তিযুদ্ধে, যিনি সমস্ত মানে ধারাকে একটা মহনায় নিয়ে এসেছিলেন। রাজনৈতিক, সকল রাজনৈতিক প্রগতিশীল শক্তি, সেখানে শিক্ষক, সেখানে চিকিৎসক, পেশাজীবী, আইনজীবী, সংস্কৃতিকর্মী, চলচ্চিত্র অভিনেতারা, চলচ্চিত্র প্রযোজক, সবাই মিলে একটা ধারা আসার পরে কিন্তু এটা বড় কিছু হয়েছে। একই কাজ তিনিও করেছিলেন 90-এর গণ আন্দোলনের সময়, এই কাজটা তিনিই করেছেন। কিন্তু তখন কিন্তু আমরা যেটা করি, আমাদের বিভিন্ন সংগঠন আছে আপনি জানেন, সেখানে সমস্ত সংগঠনগুলো একটা সময় ওনার নেতৃত্বে একটা জায়গা চলে আসে, এবং রাজনৈতিক শক্তি এবং সামাজিক শক্তি যখন একসাথে আসে তখনই কিন্তু বড় পরিবর্তন হয়। এবং সেটা হয়েছিল আপনার 90-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে। সেখানে আমাদের আজকে শামসুল হক চৌধুরী আইনজীবীর কথা স্মরণ করতে হয়, এবং আমাদের সমস্ত নেতাকর্মীদের কথাই স্মরণ করতে হয়, এবং শহীদ ডাক্তার মিলনের কথা তো আমরা বলেছি। সেই কারণে কিন্তু পরবর্তী সময় যেটা হয়, বারবার উনি নানা ধরনের জাতীয় ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এবং 91 নির্বাচনেও কিন্তু একটা সূক্ষ্ম কার্যকরীর মধ্য দিয়ে, কারণ তখন তো বিএনপি অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। পরবর্তী নির্বাচনের ফলাফল আমরা দেখলাম, যে সমস্ত লোকরা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, তারা হয়ে আসলো এমপি। এবং ওইখানে কিন্তু আপনার মাত্র 0.7% ভোটের ডিফারেন্স ছিল সরকারি দলের সাথে মাত্র। তো সেইখানে আমার মনে হয় যে এই যে আবার লড়াই শুরু হলো, ওখানে রাষ্ট্র ক্ষমতা আসলে দেশটা হয়তো আরও এগিয়ে যেতে পারত। এই যে লড়াই, ওনাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এবং সেই জায়গায় যে সাহস উনি দেখেছেন, যে কিছু আছে সাহসের একটা, এমন একটা সাহসী, মেধাবী এবং স্বপ্নচারী ভিশনারি লিডার তো বাংলাদেশে আমরা ওনাকেই দেখেছি। কারণ আপনার যখন যত নির্বাচন আছে সেই সময় নেতৃত্বটা ইশতেহার ঘোষণা করেন। ভিশনারি লিডার, ভিশনারি লিডার, এই শব্দটাকে নিয়ে আমি মানন ভাই আপনার কাছে একটু আসি। আসলে আমি ওই যেটা বলছিলেন যে 91-এর নির্বাচন, তিনি কিন্তু সংসদীয় গণতান্ত্রিক রীতিনীতি বা সংস্কৃতিকে ত্যাগ করেননি, প্রথমে বলে নিয়ে এসছেন, ভিশনারি লিডার। যেহেতু আমি লিডারশিপ পড়াই, ভিশনারি লিডার হচ্ছে ওই ব্যক্তি যিনি ভবিষ্যৎ দেখতে পান। এটা কোনো জাদুমন্ত্র বলেন না, এটা বাস্তব অবস্থার নিরিখে তিনি একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারেন এবং সেই স্বপ্নটা বাস্তবায়ন করেন যিনি, তিনি হচ্ছেন ভিশনারি লিডার, তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন স্টেটসম্যান।
এখন 91 সালের নির্বাচনে যদি আমি আসি, যে আমরা যখন পেশাজীবী সংগ্রাম পরিষদ করছি, আমি চট্টগ্রামের আহ্বায়ক ছিলাম, ঢাকায় শামসুল হক সাহেব আহ্বায়ক ছিলেন, হ্যাঁ। তো সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়েছেন, শেখ হাসিনা গিয়েছেন এবং বেগম জিয়া গিয়েছেন, আবার বামপন্থী দলগুলো গিয়েছেন, সবাইকে আমরা হোস্ট করেছি, সবাইকে নিয়ে সভা করেছে লালদিঘির ময়দানে। লালদিঘির ময়দানে মিটিং করতে দিবে না, চট্টগ্রাম মুসলিম হলের সামনে শহীদ মিনারকে সামনে রেখে মিটিং করেছে। তো সেই সব মিটিংয়ের মধ্যে আমরা মানুষকে একসাথ করার চেষ্টা করেছি। তারপরে 91 সনের নির্বাচন যখন আসলো, বাধ্য হলো এরশাদ পদত্যাগ করে নির্বাচন দিতে। বিএনপির মতন দলের মধ্যে 300 জন প্রার্থী দেওয়ার লোক পাওয়া যাচ্ছিল না। অনেক ব্যক্তি, বিশেষ করে ছাত্র সংগ্রাম পরিষদ যখন আন্দোলন করছে, তখন তারা একটা তালিকা প্রকাশ করেছিল আমলাদের, শ্বেতপত্র বলেছে এই আমলা এবং এরশাদের বেনিফিশিয়ারি, এরশাদকে ক্ষমতায় রাখার জন্য এরা সবাই কাজ করছে। এদেরকে কোনো অবস্থাতেই নির্বাচনে মনোনয়ন দেওয়া যাবে না, কোনো কাজে লাগানো যাবে না। এদের আমি বেশ কয়েকজনকে জানি, যখন নির্বাচনের মনোনয়ন হবে শেখ হাসিনার ওখানে যেতে, আমি উপস্থিত ছিলাম, এরকম দু একজন গিয়েছে। শেখ হাসিনা বলছে আমার দলের মধ্যে এত মানুষ আছে, এত মানুষ বঞ্চিত হয়েছে, এত নেতা বঞ্চিত হয়েছে, ওদের রেখে তো আমি আপনাদেরকে কেন নমিনেশন দিতে পারবো না। তারা ঠিক গিয়ে বেগম জিয়ার কাছে গিয়ে শুধু নমিনেশন পান নাই, তারপরে কোনো আদর্শের ব্যাপার তো ছিল না। এখানে আদর্শের কোনো ব্যাপার নেই। আমলাতন্ত্র, আমি সবসময় আমলাতন্ত্রের মধ্যে তফাৎ করি একটা জিনিস, আমলা ছাড়া দেশ চলবে না ভাই। আমলাতন্ত্র যখন আসে না, এটা ওদের কোনো আদর্শ নেই, এটা হচ্ছে নিজেরকে বাস্তবায়ন করা, নিজের স্বার্থ উদ্ধার ছাড়া কোনো ব্যাপার নেই। তো এটা 2-4 জন মন্ত্রী হয়েছেন, এখন 2-1 জন বেঁচে আছেন বেগম জিয়ার দলে, তারা খুব উচ্চ পদে আছেন, প্রতিদিন মিটিং টিটিংয়ে দেখি। এখন যেই দলটি এত 300 জন আসনের প্রার্থী দেওয়ার জন্য 300 জন প্রার্থী পাচ্ছিল না, তারা কিভাবে এই যে বললেন যে 7% ভোটের ব্যবধানে তারা সংখ্যাগরিষ্ঠ দলে জিতে গেল, আর আওয়ামী লীগ জিতল বলতে পারে 69টা না কটা আসনে, 80টা আসনে জিতলো। এইখানে একটা যে ষড়যন্ত্র বলি বা একটা অদূরদর্শী চিন্তাভাবনা আওয়ামী লীগের সাথে যারা ছিলেন, আজকে উনি আমাদের মাঝে নেই, রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলতে হবে, একজন অত্যন্ত আমি বলবো যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন বঙ্গবন্ধুর সময়ে। আমি ছাত্র আন্দোলন 70-এর ছাত্র আন্দোলন দেখেছি, তাদের কিনে হঠাৎ করে তিনি ঘোষণা দিলেন তিনি বাকশাল থেকে আর কয়েকটি দল নিয়ে আলাদা নির্বাচন করবেন। তিনি 300 আসনে প্রায় সবগুলোতে প্রার্থী দিলেন, আওয়ামী লীগেও প্রার্থী দিলেন, 300 আসনে প্রার্থী দিলেন, এবং প্রায় 100টার বেশি আসনে কিন্তু আওয়ামী লীগ হেরে গেছে কয়েক হাজার ভোটে, 5,000 ভোটে, 5,000, 3,000, 2,000 এরকম ভোটে। দুইটা যদি আপনি জোড়া করেন, তাহলে কি আমরা ধরতে পারি যে ওটাও একটা ষড়যন্ত্রের? এটা ষড়যন্ত্র বলতে পারেন বা অদূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ, আত্মঘাতী পদক্ষেপ বলতে পারেন। সেইটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য সেই সময়ের প্রেক্ষাপটে যদি বলি, একটা বড় ক্ষতি হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতায় আসতে না পারার। হ্যাঁ, সেটা আমরা পিছনে দেশের তো ক্ষতি হয়েছিল। এখন আওয়ামী লীগের ওই সময় আওয়ামী লীগের ক্ষতি হওয়া মানে দেশের ক্ষতি। সেটা পরবর্তীকালে 91 to 91 থেকে 96 দেশের যে কী হালটা হয়েছিল, সেটা বুঝতেই পারি যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা দেশের কি হতে পারে। ওইটাই এনাফ। পরবর্তী যে 2001 থেকে 2006 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, সেটা একই জিনিস। আমরা কি মনে করতে পারি যে ওই সময়টাতেই যুদ্ধাপরাধীদের উত্থান প্রকট হলো? অবশ্যই ওই সময়টাতে জঙ্গিবাদের উত্থান, কারণ গোলাম আজম নাগরিক, আফগানিস্তান তালেবান নিয়ে অনেক রকমই হলো। গোলাম আজম নাগরিকত্ব ওই সময়টা দেওয়া হলো। সে তখন পরবর্তী সময় ধরেন যে আমি অনেক মানুষের মুখে শুনেছি, আরও অনেক বিষয় তো এনে অল্প সময় অনেক মানুষের মুখে শুনেছি, যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারটা দেখে যেতে পারতাম তাহলে শান্তি পাইতাম। আবার এইখানে আর একটা প্রশ্ন আপনাকে করি, যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়ে গেলে আওয়ামী লীগের আর থাকে কি? আওয়ামী লীগ কি নিয়ে রাজনীতি করবে? বঙ্গবন্ধুর হত্যার বিচার তো 96 শুরু করেছিলেন, তখন এরকম একটা প্রোপাগান্ডা ছিল না। 2001-এ বেগম যে ক্ষমতায়, সেটা তো বন্ধ করে দিয়েছিলেন, সেই বিচার কার্য তো বন্ধ করে দিয়েছিলেন। যেটা কথা হলো যে আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, মানে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে, দেশটা একটা আধুনিক রাষ্ট্র হবে, দেশের সকল মানুষ ভালো থাকবে, খাবে, বাচ্চারা স্কুলে যাবে, শিক্ষা দেয়। এইটা হচ্ছে তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, যেটা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কোনটা পুরোপুরি গ্রহণ করেছেন এবং তিনি করে ফেলেছেন বাংলাদেশে। আমাদের
আর্থসামাজিক পরিস্থিতিতে উনি কিন্তু অনেক কিছু করে ফেলেছেন। তো সেই হিসাবে উনি ওই সমস্ত পরিকল্পনা নিয়েই উনি খুব মানে আমরা তো মানে কাছে থেকে কথা বলার সুযোগ হয়েছে। ওনার যে মেধা, অভিজ্ঞতা এবং সাহস এবং যে জিনিসটা এত যে কীভাবে স্মৃতিশক্তি, দৃঢ়তার কথা বলেন, অনেক স্মৃতিশক্তি উনি বলে দিতে পারে। সেই কারণে আপনি ধরেন যে আমি যদি শুরু করি যে 96 নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে বাংলাদেশে কত কিছু ঘটিয়েছেন তিনি প্রতিটা ক্ষেত্রে। আপনার দেখেন ওই সব বাংলাদেশ কিন্তু উন্নয়নের পথে হাঁটতে শুরু করলো 96 থেকে 2001 পর্যন্ত। আমাদের মেডিকেল সেক্টরেও আমাদের অনেক দিনের ডিমান্ড ছিল মেডিকেল ইউনিভার্সিটি, তিনি কিন্তু দিয়েছেন, যেটা 3 দশকে আমরা পাইনি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় উনি যেটা মনে করেন ওনার কাছে দাবি করতে হয় না, উনি যেটা মনে করেন যেটা দেশের জন্য প্রয়োজন উনি সেটা নিজের থেকে দিয়ে দেন। ওনার কিন্তু আমরা ধরেন পেশাজীবীরা প্রচুর আন্দোলন করি এরশাদের বিরুদ্ধে, খালেদার বিরুদ্ধে, কিন্তু আমরা ওনার বিরুদ্ধে আন্দোলন করতে হয় না। হেলথ সেক্টরে যা কিছু ছিল উনি 5 বছরে উনিকে দিয়ে দিয়েছেন। সে কারণে আর যেটা তিনি করেন বিশেষ করে আমরা দেখেছি 2009-এর আগে নিয়ে 2008 নির্বাচনে যে উনি ভিশনারি প্রোগ্রাম দেন, যেমন রূপকল্প 2021, এই বিষয়টা প্রতিটি বিষয় উনি যুক্ত করে টাইম ফ্রেম করে দিয়েছেন। এটা কিন্তু শুরু করেছেন আজকে গিয়ে কোথায় ঠেকেছি আমরা 2041-এর উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এবং তারপরে আপনার ডেল্টা 2100। এই যে একটা দেশ ক্রমাগতভাবে, আমাদের একটা দরিদ্র দেশ, তো আমাদের অনেক লিমিটেশন, এমন কোনো রিসোর্স নেই বাংলাদেশে, সুন্দর সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু দেশটা। আমি একটু মানে যেহেতু আমরা কথা বললে তো শেষ করা যাবে না, তিনি ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশটা আজকে এখানে এসেছে। আমি এর সাথে একটা যুক্ত করি, আজকে আমরা এখানে আছি। দাদা আমি এখানে একটা যুক্ত করি, উনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সেটাই বলেছি আমরা। তিনি হাসলে হেসে ওঠে বাংলাদেশ। আমি বলছি এই কারণে যে দেখেন বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, যা যা মানুষের কাঙ্ক্ষিত ছিল এই দেশের, জাতীয় চার নেতার বিচার, এগুলো তো করেছেন। আপনি বললেন শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দেখেন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, আমাদের মঙ্গল শোভাযাত্রাও ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, এমনই শান্তির প্রতীক। এবং তার যে অসাধারণ অনেক ব্যক্তিগত প্রাপ্তি, এগুলো তো কোনোটাই তার ব্যক্তিগত প্রাপ্তি নয়, তার কর্মকৃতির স্বীকৃতি, মাদার অফ হিউম্যানিটি। এসব নিয়ে একটু মানন ভাই আপনার কাছে শুনি। না, এই যে মাদার অফ হিউম্যানিটি, যদি এই শব্দটাই না আমি বলি, বিশ্বের কোন দেশ 10 লক্ষ রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দিয়েছে? সেই 10 লক্ষ এখন 12 লক্ষ 13 লক্ষ হয়েছে। আমার বাংলাদেশ একটা ছোট্ট দেশ, পৃথিবীতে 12 লক্ষ মানে এই রোহিঙ্গা সমপরিমাণের রাষ্ট্র, সমস্ত 14টা রাষ্ট্রে এই 12 লক্ষ জনসংখ্যা নেই। আমরা 14টা রাষ্ট্র বা 15টা রাষ্ট্র বাংলাদেশের একটা ছোট্ট জায়গার মধ্যে থাকতে দিয়েছি, তাদেরকে আমরা লালন পালন করছি, বিশ্ব সম্প্রদায় কিছু সাহায্য দিচ্ছে, কিন্তু বেশিরভাগ কাজ তো আমরাই করছি। তারা আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে একটা আছে। তো তাকে যদি, শেখ হাসিনাকে যদি আপনি মাদার অফ হিউম্যানিটি না বলেন, কাকে বলবেন? তাকেই তো বলতে হবে। সেই কারণে বিশ্ব সম্প্রদায় যে শেখ হাসিনাকে এটা খুব আনন্দ করে দিয়েছে তা না, কিন্তু সে আর্নড ইট, তিনি সেটা অর্জন করেছেন। হ্যাঁ, আজকে দেখেন যে সারা দুনিয়াতে কিন্তু একটা অর্থনৈতিক ক্রাইসিস চলছে। সেই ক্রাইসিস কিন্তু আমরা বাংলাদেশে আছি বলে আমরা সেটাকে উপলব্ধি করি। আমি গত বছর এই সময় যুক্তরাষ্ট্রে ছিলাম, আমি দেখেছি সেখানে কস্ট অফ লিভিং কীভাবে বৃদ্ধি পেয়েছে, আমি দেখেছি বিলেতে কীভাবে বৃদ্ধি পেয়েছে, সারা দুনিয়াতে বৃদ্ধি পেয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু সাধারণ মানুষ যাতে কিছুটা হলেও স্বস্তিতে থাকে, তিনি টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জন্য যে পণ্য প্রায় 1 কোটি মানুষকে দেওয়ার সে ব্যবস্থাটা করেছেন। এটি তো তার মাথায় সামাজিক নিরাপত্তা, ঘরে ঘরে ছোটদের বই। আপনি কি জানেন ওই যে একবার তিনি প্রথমবার আপনি দায়িত্ব গ্রহণ করার পরে তিনি সেনানিবাসে গিয়েছিলেন। এটা কারণ আমরা জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ডিফেন্স মিনিস্টার, মানে প্রতিরক্ষা মন্ত্রী হন। তো তিনি একটা সেনানিবাস, সম্ভবত ঢাকা সেনানিবাসে গিয়েছেন, বিরাট দরবার হল। তখন সবাই কথা বলতে চান, আমি ওনার সাথে থেকে এটা উপলব্ধি করেছি উনি মানুষের কথা শুনতে চান। তোমাদের কিছু বলার আছে? তখন একজন উঠে বললো যে, মানে প্রধানমন্ত্রী, আমরা তো 2 বেলা ভাত খেতে চাই,
এটা অনেকে কিন্তু জানে না। কেন দুবেলা ভাত দেওয়া হয় না? সেনাবাহিনীতে একটা নিয়ম হচ্ছে একবেলা ভাত একবেলা রুটি। তো চিফ অফ আর্মি স্টাফ যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করুন একবেলা রুটি কেন দেন? তো উনি বলে এটা পাকিস্তান আমল ব্রিটিশ আমল থেকে চলে আসছে, আর আমাদের অত চাল থাকে না। আজকে কি বিশ্বাস করবে শেখ হাসিনা যতদিন পর্যন্ত সেনাবাহিনীকে দুই বেলা ভাতের ব্যবস্থা করতে পারেনি, আমরা দুপুরে ভাত খাননি। আমি আরো কিছু জিনিস বলি, আমাদের ইসের কথা বলি, সেটা হচ্ছে যে ওনার কোনো ব্যক্তিগত অর্জন তো নিজের অর্জন না, সব তো দেশের জন্য, জাতির জন্য, আমাদের জন্য। তিনি এই যে কোভিড সময়টাতে হ্যাঁ, যেভাবে কোভিডের মোকাবেলা করলেন, যে বিশ্ব মাঝে তো একটা উদাহরণ হয়ে গেল, তাই না? তারপরে ঘরে ঘরে বই, এবং এই ছোটদের কোভিডের সময়ে যে কটা দেশ পজিটিভ গ্রোথ ছিল, 5টা না 7টা তার মধ্যে দেশ, বাংলাদেশ, তার মধ্যে বাংলাদেশ প্রায় 4% গ্রোথ ছিল। আশ্রয়ন প্রকল্প, হ্যাঁ, এই যে তারপরে আপনি কমিউনিটি হেলথ, কমিউনিটি ক্লিনিক, ট্রান্সজেন্ডারদেরকে স্বীকৃতি দেওয়া, ট্রান্সজেন্ডারদেরকে স্বীকৃতি, কমিউনিটি ক্লিনিক আমার দৌড় মনে করে হয় এগুলো পৌঁছে বলতে গেলে মানে অনেক তালিকা আসবে। তবু একটু শুনি একটু না, তবে যেটা আপনার ধরেন যে বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে তো কোভিড-19 একটা বিরাট একটা ধ্বংসযজ্ঞ এনেছে। গোটা বিশ্বের আপনার অর্থনীতি বলেন, সামাজিক অবস্থা বলেন, চিকিৎসা বিজ্ঞান সব ভেঙে পড়েছিল, স্বাস্থ্যব্যবস্থা সব ভেঙে। সেইখানে উন্নত বিশ্ব দিতে পারে নাই, কিন্তু উনি বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন, বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছেন এবং ক্রয় করেছেন কিন্তু অনেক অনেক মূল্যে। এবং ওই সময় যে উনি টোটাল প্রতিরোধের ব্যবস্থা করেছিলেন, যে কারণে আমাদের বাংলাদেশে কিন্তু পরবর্তী সময় আমরা রক্ষা পেলাম, নইলে তো আরো মানুষ ডাক্তার আমরা অনেক কিছু বাদ পড়ে গেছে, সেটা যে বয়স্ক ভাতা বাদ পড়ে গেছে, সামাজিক বলতে গেলে অনেক দিন বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা। আমি একটু শেষ করি মান্নান ভাইয়ের কাছ থেকে। মান্নান ভাই, বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি, সেখানে যে তিনি যে রাষ্ট্রনায়কের মতন শান্তির কথা বলে যাচ্ছেন, সবাইকে নিয়ে একটি সুন্দর পৃথিবী, সাম্যের পৃথিবী গড়বার কথা বলে যাচ্ছেন, তিনি প্রমাণ করেছেন বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার গণতান্ত্রিক বাংলাদেশ। সেই জিনিসগুলোকে নিয়ে একটু শেষ করবো আপনার কাছ থেকে শুনে। ধন্যবাদ। আসলে দেখেন, এই যে যেহেতু আমরা বিশ্বের কথা বলছি, মানে সমস্যার কথা বলছি, এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যাটি হচ্ছে ফিলিস্তিনে। সেই ফিলিস্তিন নিয়ে, সে সমস্যা নিয়ে কিন্তু কোনো আরব দেশ টু শব্দটি করে না। একজন শেখ হাসিনা জাতিসংঘে দাঁড়িয়ে কিন্তু বিশ্ব সম্প্রদায়ের কাছে বলেছে এই ফিলিস্তিনের উপরে যা হচ্ছে সেটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার, সভ্যতার জন্য একটা লজ্জাজনক ব্যাপার। এটা একমাত্র শেখ হাসিনা বলতে পেরেছেন। যে যেখানে আরবরা নিশ্চুপ, আরবদের তেল নিয়ে ট্যাঙ্ক চালিয়ে, গাড়ি চালিয়ে, বিমান চালিয়ে ফিলিস্তিনের উপরে গাজায় গণহত্যা চলছে, বিশ্বর সবচেয়ে বড় মুরব্বী যাদেরকে আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সহায়তা করছে, সেখানে আপনার শেখ হাসিনা এই কথাগুলো বলছে। তো সুতরাং শেখ হাসিনা শুধু বাংলাদেশের কথা চিন্তা করেন। যেমন বঙ্গবন্ধু, সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যখন জাতিসংঘে গিয়েছিলেন, শুধু বাংলাদেশের কথা বলেন নাই, বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা তিনি বলেছিলেন প্রথম বক্তৃতাতে, এবং ফিলিস্তিনের কথা বলেছিলেন। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, জলবায়ু সম্পর্কে বলেছিলেন। আজকে আমি শেখ হাসিনার সাথে, আমার সৌভাগ্য হয়েছে জাতিসংঘে যাওয়ার জন্য, যে শেখ হাসিনা যখন বক্তৃতাতে ওঠেন, বাকিরা শোনেন কি বলেন, কারণ উনি শুনে নিজের দেশের কথা বলেন না, উনি বিশ্বের নিপীড়িত জনগণের কথা বলেন। জলবায়ু, ক্লাইমেট চেঞ্জ, ভাই আপনারা ক্লাইমেট নষ্ট করেন আর আমাদেরকে বলেন অ্যাডপ্ট করেন। আমরা তো কোনো পাপ করি নাই, নিচে থাকি বলে, গোলার দিয়ে নিচে থাকি বলে আমরা কোনো পাপ করি নাই। তিনি সেই কথাটা স্পষ্টভাবে বলেন। জলবায়ু পরিবর্তনের যে ফোরামটা আছে, উনি ওটা তো প্রেসিডেন্ট, নেতৃত্ব দিচ্ছেন গোটা বিশ্বে, সেই হিসেবে আমরা দেখেছি। এবং ওনার চিন্তাটা, আমি সবশেষে বলি, ওনার চিন্তাটা কিন্তু শুধু বাংলাদেশ নিয়ে না, অল ইনক্লুসিভ, এই অঞ্চল, সারা বিশ্ব। হ্যাঁ, এটা কিন্তু খুব কম রাষ্ট্রনায়িকা বলে থাকে। আপনার এই অল ইনক্লুসিভ কথাটা দিয়ে আমরা আজকে আমাদের 21শে নিউট্রাল 21শে রাত শেষ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্যে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন নিটোল টাটা 21শে রাত। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন, আমরা শুরুতেই বলেছিলাম, আলোচকরাও বলেছেন, এবং সেই দিনের উপলক্ষে আজকে আমাদের শিরোনাম ছিল তিনি হাসলে হেসে ওঠে বাংলাদেশ। আমি অল ইনক্লুসিভের কথা বলেছেন মান্নান সাহেব, আমাদের একজন মাননীয় আলোচক। সেখান থেকে বলি, শুভ কর্মপথে নির্ভয়ের গান গেয়ে তিনি যে যাত্রা শুরু করেছিলেন 1981-র 17ই মে, আজ সে যাত্রা এখনও চলমান, বেগবান, এবং সে যাত্রা অনেক অনেক দূরে যাক সেই প্রত্যাশা করি। এবং তিনি আজ দেশের প্রধানমন্ত্রী নন, রাষ্ট্রনায়ক, বিশ্ব নেতৃত্বে
তিনি এখন অনেক উঁচুতে। তার শুভকামনা হোক, তার জন্য শুভকামনা, তার দীর্ঘায়ু কামনা করি। বাংলাদেশটা যেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, গণতান্ত্রিক চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে থাকে তার নেতৃত্বে, সেই কামনা করে আজকে আমাদের এই নিটোল টাটা 21 রাত শেষ করছি।